ক্লাস 10 আজকে আমরা শুরু করব বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থিওরেমস রিলেটেড টু ট্যানজেন্ট অফ এ সার্কেল। 15 নম্বর অধ্যায়টা দেখো, ওর 15.1 এর আমরা কোষে দেখি থেকে এক্সাম্পল গুলো করব। তো প্রথমেই আসা যাক স্পর্শক কি। এখানে দেখো বৃত্তের, আমার কার্সরের দিকে বোঝানোর সময় খেয়াল রাখবে, এখানে ছবিতে দেখো এখানে একটা বৃত্ত আছে, তার পি বিন্দুতে একটা বৃত্তের স্পর্শক অঙ্কন করা হয়েছে। পিটাকে বলা হয় স্পর্শ বিন্দু, আর এই এবি সরলরেখাটা হলো বৃত্তের স্পর্শক। স্পর্শক সবসময় বৃত্তকে একটা বিন্দুতেই শুধুমাত্র স্পর্শ করে। এর একটা উপপাদ্য আমাদের করতে হবে। উপপাদ্যটা কি? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে এখানে আমাদের হচ্ছে এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, যার পি হচ্ছে স্পর্শ বিন্দু। এই পি বিন্দু দিয়ে একটা স্পর্শক এবি, ঠিক আছে, আর ওপিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে কথাটা বোঝা গেল যে বৃত্তের কোন বিন্দুতে, মানে এখানে পি বিন্দুতে স্পর্শক হচ্ছে এবি এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে কি? ওপি। এরা কি পরস্পর লম্বভাবে অবস্থিত আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এরকম তো আগে লিখে নিই, যেটা আমরা এঁকেছি সেটাকে নাম দিয়ে লিখে নিই, তারপরে প্রমাণ যেটা করতে হবে সেটা বলতে হয়। এখানে ওপি লম্ব এবি প্রমাণ করতে হবে। আমাদের এখানে একটা অঙ্কন আছে, আমরা যে কোনো একটা বিন্দু এবি এর উপর কিউ নিলাম, এই যে এখানে। এবারে এই কিউ বিন্দুর সাথে আমরা ওটা যুক্ত করে দিলাম, ঠিক আছে, ও কিউটা যোগ করে দিলাম। এখানে ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড হচ্ছে যে কোনো একটা বিন্দু কিউ, কারণ আমাদের বলা ছিল স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধই লম্ব হবে। তাহলে আমরা এখানে আমাদের আগেকার ক্লাস 8 এর করা একটা উপপাদ্যের এখানে সাহায্যে প্রমাণ করব। কি করে? যে আমরা ও বিন্দু থেকে এবি অবধি যে কোনো সরলরেখাই টানি না কেন, তার থেকে ওপির দৈর্ঘ্য ক্ষুদ্রতম বা ছোট। এটা প্রমাণ করতে গেলে তার মানে অসংখ্য আমাকে লাইন টানতে হতো, কিন্তু আমরা এখানে কি করছি, যে কোনো বিন্দু কিউ ধরে নিচ্ছি। এই যে কোনো কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে যে কোনো কিউ বিন্দু ধরাতে, কিউ বিন্দুর অবস্থান আমার ছবিতে এখানে আছে, সেটা এদিকে হতে পারতো, আবার বি এর দিকে হতে পারতো, কি এর দিকে। আমি তো যে কোনো বলেছি, কথাটা বোঝা গেছে? তো এটা ভুলো না, এই ওয়ার্ডটা কিন্তু খুব ভাইটাল। তাহলে আমরা এবারে প্রমাণ করব কি, যেহেতু স্পর্শক এবি এর উপর স্পর্শ বিন্দু কি ছাড়া অন্য যে কোনো বিন্দু কি হবে, বৃত্তের বাইরে হবে। এটাও কি অবশ্যই, কারণ স্পর্শকের একটা বিন্দুতেই স্পর্শ করে বৃত্তকে, তার মানে আর্ক গুলো বৃত্তের বাইরে হবে, না হলে বৃত্তকে সে কেটে যেত। তাহলে আমরা ও কিউ বৃত্তটা একটা বিন্দুতে ছেদ করছে, সেটা ধরে নিচ্ছি আর বিন্দুটা, এই যে এখানে লেখা আছে। এবার ও আর অবশ্যই ও কিউ এর চেয়ে ছোট হবে, কারণ আরটা ও কিউ এর মধ্যবর্তী বিন্দু। পরিষ্কার? তোমাদের এখানে পরিষ্কার ভাবে লেখা আছে। এবার ও আর সমান আবার ওপি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওপিটা ও কিউ এর চেয়ে ছোট। ওই যে আমি যেটা আগেই বলেছিলাম ওইটাই দেখাচ্ছি, যে যে কোনো একটা সরলরেখা ও কিউ যেটা ও বিন্দু থেকে এ বি সরলরেখা পর্যন্ত টানা হয়েছে, সেটা ওপির চেয়ে বড়ই হবে। তো সেটাই প্রমাণ হলো ওপি গ্রেটার দ্যান ও কিউ। এবার ওই কথাটাই যেটা আমি বুঝিয়েছিলাম সেটাই এখানে এক্সপ্লেন করা হয়েছে বা বোঝানো হয়েছে। এই যে যেটা বোঝাচ্ছিলাম, কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শক পর্যন্ত যত সরল রেখাংশই অঙ্কন করা যায় ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম, কারণ ও কিউটাও হচ্ছে যে কোনো সরল রেখা, এটা আমি আগেই বলেছিলাম। তাহলে আবার ক্ষুদ্রতম দূরত্বকেই আমরা কোনো বিন্দু থেকে সরল রেখার ক্ষুদ্রতম দূরত্বকে কি বলি? লম্ব দূরত্ব।
তাহলে ওপি লম্ব এবি প্রমাণ হয়ে গেল। পরিষ্কার? খুব সোজা প্রমাণ, খালি কতগুলো ওয়ার্ডকে একটুখানি খেয়াল রেখে লিখতে হবে। পরিষ্কার? তাহলে এবারে আসা যাক কোষে দেখে। 1 নম্বরটায় দেখো, আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকতে বলা হয়েছে। তাহলে এখানে একটা ও কেন্দ্রীয় বৃত্ত নিলাম, যার এবি একটা জ্যা বলে দিয়েছে। এই যে এবি একটা জ্যা, বি বিন্দু মানে এই বিন্দুটাতে, কার্সরটার দিকে খেয়াল করবে সব সময়, বি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে। এই যে একটা লাইন বি বিন্দুতে, যা বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করে। আর কি বলে দিয়েছে, বিএটিটা 21 ডিগ্রি, আর বিটিএ মানে এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে। তাহলে বিটি এর মান আমাদের বার করতে গেলে আমরা প্রথমে এখানে একটা অঙ্কন করব। কি? ও এর সাথে বিটা যুক্ত করে দিলাম, ওবি যুক্ত করা হলো, লিখবো অঙ্কনে। নেক্সট প্রমাণে দেখো, ওবিটা হচ্ছে স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শ বিন্দু কোনটা? বি। তাহলে এটা ওবিটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ও বিটি আমাদের উপপাদ্য অনুযায়ী ও বিটিটা হচ্ছে 90 ডিগ্রি। এবারে দেখো, এখানে ত্রিভুজ এ ও বিটার ও এ সমান ও বি। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও বি এ যা, ও এ বিও তাই হবে, মানে সমান হবে। এখানে ও এ বিটাই আমাদের ছবিতে বি এ টি বলা যেতে পারে, এবং বিএটি কত বলে দিয়েছিল? 21 ডিগ্রি। তাহলে ওরা 21 ডিগ্রি হবে। এবারে দেখো, ওই এও বি এরই বিওটি বা টিওবি যাই বলো, এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এটা সমান হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। কোনটা? ও এ বি আর ও বি এ, এবং দুটোই 21 ডিগ্রি করে, এই যে আগে প্রমাণ করেছি 21 ডিগ্রি করে, তাহলে 42 ডিগ্রি, তাই তো? তাহলে এবারে আমরা ত্রিভুজ বিওটি টা দেখি। বিওটি এর বিটিএ মানে যেটা ওই ত্রিভুজে বিটিও, সেটাই আমাদের বিটিএ। তাহলে বিটিএ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস অন্য দুটো কোণ, মানে টিওবি আর ও বিটি, এই দুটো কোণের বিয়োগফল। এখানে টিওবি আমাদের আগেই বেরিয়েছিল কত? 42 ডিগ্রি, এই যে এখানে। আর ওবিটি কত বেরিয়েছিল? আগেই বার করে রেখেছি, এই যে একদম প্রথমে 90 ডিগ্রি। তাহলে আমাদের বিটি এর মান কত হচ্ছে? 48 ডিগ্রি। পরিষ্কার? খুব সহজ, এটা প্রবলেমটা খুবই সহজ, সুতরাং বোঝা নিশ্চয়ই যাচ্ছে, তাই তো? তাহলে এর পরে আমরা আরেকটাতে আসি। 2 নম্বরটায় দেখো, বলছে কোন বৃত্তের এক্স ওয়াই একটা ব্যাস, মানে এই যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত নিয়েছি, তার এক্স ওয়াই হচ্ছে আমাদের ব্যাস, কারণ ও দিয়ে গেছে। বৃত্তটার উপর অবস্থিত এ একটা বিন্দু, এখানে একটা বিন্দু নিয়েছি এ। এ বিন্দুতে পি এ কিউ এটা হচ্ছে স্পর্শক, ঠিক আছে? এবারে এক্স বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত কি? বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব, মানে পিকিউ এর উপর এক্সজেডটা লম্ব করে আঁকা হয়েছে, তাই তো? তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি? এক্স এ মানে এই যে এই এক্স এটা হচ্ছে ওয়াই এক্স জেড, এটার সমদ্বিখণ্ডক প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে এটা এইভাবে আমরা লিখব আরেকবার, এটাতে আমাদের বিবৃতিটা দিতে হয়, সেরকম লিখে ফেললাম। এবারে আমাদের এখানে একটা প্রমাণের জন্য অঙ্কন করতে হবে। কি? ও এ যুক্ত করে দিতে হবে, ও আর এ বিন্দুটা যোগ করতে হবে। তাহলে ও এ যোগ করে দিয়েছি। এবারে দেখো প্রমাণটা, এখানে ও এক্স এ, এই যে আমাদের ত্রিভুজটা, এর ও এ আর ও এক্স এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি হবে? ও
এক্স এ আর ও এ এক্স এই দুটো সমান হবে। ঠিক আছে, এবারে দেখো ও এটা আবার স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, কারণ এটা স্পর্শ বিন্দু ছিল। তাহলে এখানে আমাদের কি হবে, ও এ যেটা জেড আছে, মানে জেড বা কিউ যা খুশি বলতে পারি, ধরো ও এ জেডই বলেছি। এখানে দেখো ও এ জেড 90 ডিগ্রি, এটা দুটো কোণের সমষ্টি, একটা হচ্ছে ও এ এক্স আরেকটা হচ্ছে এক্স এ জেড। তাহলে এটা দুটো মিলিয়ে 90, তার মানে ও এক্স এ ইজ ইকাল টু লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস এক্স এ জেড। এবারে ত্রিভুজ এ এক্স জেডটা দেখো, ত্রিভুজ এ এক্স জেড এ আমাদের এক্স জেড এটা 90 বলেই দিয়েছিল, কারণ এক্স জেড লম্ব পি কিউ বলা ছিল, তাই তো। তাহলে এ এক্স জেড ইজ ইকাল টু আমরা লিখতে পারবো 90 মাইনাস এক্স এ জেড, কারণ ওই দুটো কোণের সমষ্টি 90 হবে, যেহেতু একটা কোণ 90 হয়ে গেছে জেড এ যে কোণটা হয়েছে, তাই তো। তাহলে এ এক্স জেড সমান এ এক্স জেড সমান ও এক্স এ। ঠিক আছে, তাহলে এই দুটো কোণ সমান দেখা যাচ্ছে, কারণ ও এক্স এ দেখো 90 ডিগ্রি মাইনাস এক্স এ জেড বেরিয়েছিল, আবার এখানে দেখো এই লাইনটায় এ এক্স জেড ইজ ইকাল টু আমরা দেখালাম 90 ডিগ্রি মাইনাস এক্স এ জেড। তার মানে এ এক্স জেড সমান ও এক্স এ, আর ও এক্স এ মানেই হচ্ছে এই যে ও এক্স এ, সেটাকে আমি ওয়াই এক্স এও বলতে পারি। তার মানে কি হলো, ওয়াই এক্স জেড যে কোণটা তার এক্স এটা সমদ্বিখণ্ড, কারণ সমান দুটো কোণে ভাগ করছে। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, পাশে প্রমাণিত কথাটা লিখবে, আমার এখানে লেখা হয়নি, তোমরা অবশ্যই কিন্তু লিখবে। তাহলে সহজেই প্রমাণটা, খুব একটা কঠিন নয়, শুধু একটুখানি ভেবে এখানকার জিনিসটা অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। এবারে চলে এসো পাঁচেরটা। পাঁচেরটাই বলেছে দুটি এককেন্দ্রীয় বৃত্তের, এককেন্দ্রীয় বৃত্ত মানে কি, যাদের কেন্দ্র সমান কিন্তু ব্যাসার্ধটা আলাদা, তাই তো, মানে কেন্দ্রটা হচ্ছে একই বিন্দু। যেমন দেখো এখানে একটা ও কেন্দ্রীয় বৃত্ত এবং তারই আরেকটা এককেন্দ্রীয় বৃত্ত, এইটা বড়টা, একটা দেখো লাল দিয়ে দেওয়া, একটা হলুদ দিয়ে দেওয়া। তাহলে এই দুটো হচ্ছে এককেন্দ্রীয় বৃত্ত যাদের ওটা হচ্ছে কেন্দ্র, একই কেন্দ্র, ব্যাসার্ধটা আলাদা। এবার এ বি, এই যে একটা জ্যা কার, বড় বৃত্তটার বলেই ছিল, এই যে বৃহত্তরটির এ বি এবং এসি জ্যা দুটো বৃত্তকে যথাক্রমে কোথায়, এ বিটা পি বিন্দুতে আর এসিটা কিউ বিন্দুতে কি করছে, স্পর্শ করেছে, তাই তো। তাহলে আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে কি, পি কিউ, এই যে পি কিউটা যোগ করেছি, পি কিউ ইজ ইকাল টু হাফ অফ বিসি। আঁকার সময় একটু খেয়াল করবে যেন বিসিটা অবশ্যই কেন্দ্র দিয়ে না যায়। আমার প্রায় কাছাকাছি দিয়ে চলে গেছে, কিন্তু তোমরা চেষ্টা করবে আঁকাটা এমন আঁকবে যাতে ও দিয়ে বিসিটা না যায়, তাহলে ওটা ঠিক হবে না। পরিষ্কার? তাহলে এখানে আমরা এটাকে প্রমাণ করতে গেলে আমরা ওপিটা যোগ করলাম আর ও কিউটা যোগ করে দিলাম, যেহেতু পিটা স্পর্শবিন্দু আর কিউটা স্পর্শবিন্দু ছিল। আমরা তাহলে কি করছি, ওপি আর ও কিউ যোগ করে দিলাম, সেটা লিখে দিয়েছি অঙ্কনে, ওপি এবং ও কিউ যুক্ত করা হলো। এবারে দেখো প্রমাণটা, ওপি আর ও কিউ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাই তো। তাহলে ওপি লম্ব হচ্ছে এবি আর ও কিউ লম্ব হচ্ছে এসি আমাদের উপপাদ্য অনুযায়ী। এবার এবি এবং এসি হচ্ছে বৃহত্তম বৃত্তটার জ্যা, তাই তো বলা ছিল। তাহলে পি এবং কিউ যথাক্রমে এবি আর এসির মধ্যবিন্দু হবে, কারণ আমরা আরেকটা উপপাদ্য আগে করেছিলাম যে কেন্দ্র থেকে যদি কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হয় সেইটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, তাই তো।
তো যেহেতু ওপি এবির উপর লম্ব হয়েছে, সুতরাং পিটা এবি এর মধ্যবিন্দু হবে, আবার ও কিউটা এসির উপর লম্ব, তার মানে কিউ বিন্দুটা হবে এসি এর মধ্যবিন্দু, তাই তো? তাহলে ত্রিভুজ এ বি সি এর এবি আর এসি বাহুর মধ্যবিন্দু পি কিউ, তাহলে পি কিউ এর সংযোজক সরল রেখাটা ওই ত্রিভুজটা মানে এবিসি ত্রিভুজের তৃতীয় বাহু বিসি এর কি হবে? অর্ধেক। আর সমান্তরালটা আমাদের এখানে দরকার নেই, কিন্তু আমরা বলতে পারবো আরেকটা উপপাদ্য ছিল আমাদের, যেটা ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর অর্ধেক হয়, তার মানে এখানে পি কিউটা হাফ অফ বিসি হবে। প্রমাণ হয়ে গেল। পাশে প্রমাণিত অবশ্যই লিখবে, আমি লিখিনি, ঠিক আছে, কিন্তু তোমরা অবশ্যই লিখবে, না হলে কিন্তু মুশকিল। এবার আসা যাক 7-এরটায়। এখানে কি বলেছে? ও কেন্দ্রীয় কোনো বৃত্তের একটি ব্যাসের উপর পি যে কোনো একটা বিন্দু। এই যে ও কেন্দ্রীয় বৃত্ত, তার পি যে কোনো একটা কি বিন্দু ওই ব্যাসের উপর একটা বিন্দু, যে কোনো একটা ব্যাস, আমি এবি নাম দিয়েছি এখানে, যার উপর পি একটা বিন্দু আমি দেখিয়েছি ছবিতে, দেখো, তাই তো? ওই ব্যাসের উপর ও বিন্দুতে অঙ্কিত লম্ব কি হচ্ছে? বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এই যে ছেদ করেছে, ও কিউটা এবির উপর লম্ব, বর্ধিত কিউপি বৃত্তটাকে আর বিন্দুতে ছেদ করে। এই যে কিউপি যোগ করে বাড়িয়ে দিয়েছি। আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক কি করছে? ওপি কে এস বিন্দুতে ছেদ করছে। এই যে এখানে ছেদ করেছে এস বিন্দুতে, তাহলে প্রমাণ করতে হবে এসপি, মানে এই যে এসপি সমান এসআর। ঠিক আছে, বিবৃতিটা লিখে ফেলবো আমরা যেরকম নিয়ম খাতাতে। তারপরে কি আসছে? আমাদের এখানে একটা অঙ্কন করতে হবে। আমরা কি করলাম? ও আরটা যোগ করে দিলাম। তাহলে ও আরটা যোগ করার পর আমরা প্রমাণটায় এগোই। এখানে দেখো ও কিউ আর বলে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ এখানে, এই যে ও কিউ আর, যার ও কিউ সমান ও আর, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও কিউ আর সমান অ্যাঙ্গেল ও আর কিউ বলবো, তার মানে ও কিউ পি বলতে পারি, আবার ও কিউ আর কে ছোট করে নাম দিয়ে, আর ওটাকে ও আর পি। ঠিক আছে, এবারে দেখো অ্যাঙ্গেল ও পি কিউ, এটা আবার কি? এস পি আর এর বিপ্রতীপ কোণ, তাই তো? এরা পরস্পর বিপ্রতীপ। কোনটা? ও পি কিউ, এই যে এখানে লিখেছি, সমান এস পি আর। এবার দেখো ত্রিভুজ ও পি কিউ, এই যে ছোট ত্রিভুজটা, এর ও কিউ পি প্লাস ও পি কিউ 90 ডিগ্রি, তাই তো? যেহেতু কিউ ও পিটা 90 বলা ছিল, কারণ আমাদের বলা ছিল ও কিউটা এবির উপর লম্ব, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল কিউ ও আর পি, মানে এখানে অ্যাঙ্গেল ও আর পি প্লাস অ্যাঙ্গেল এস পি আর, কারণ ও কিউ পি সমানই ছিল কি? এই যে আমাদের এখানে ও কিউ পি সমান ও আর পি, তার জায়গায় লিখেছি, আর ও পি কিউ মানে এই যে আগের লাইনে এস পি আর লিখে দিলাম। তাহলে আর বিন্দুতে দেখো এস আর স্পর্শক, আর বিন্দুতে এস আরটা স্পর্শক, আর ও আরটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এখানে আবার ও আর এস, এটা 90 ডিগ্রি। এবার এই ও আর এস টাকে আমরা দুটো অ্যাঙ্গেল দিয়ে লিখতে পারি, দেখো, একটা হচ্ছে ও আর কিউ, ঠিক আছে, বা ও আর পি, যাই হোক একই কথা, আরেকটা হচ্ছে পি আর এস, দুটো মিলিয়ে হচ্ছে 90 বলা যাবে। এবার 1 আর 2 নম্বরটাকে খেয়াল করো, 1 আর 2 নম্বর থেকে আমরা কি লিখতে পারবো? দেখো দুটো দিকই সমান বাঁ দিক, কারণ এই দুটো কোণের যোগফল 90, এই যে যেখানে দেখাচ্ছি কার্সারে,
আবার পরের 2 নম্বরটাতেও দেখো এই দুটো কোণের সমষ্টি 90, সেখানে ওআরপি টা একই, তাহলে এসপিআর সমান পিআরএস লিখতে পারবো, তাই তো। এসপিআর সমান এসআরএস মানে এবারে পিআরএস ত্রিভুজটা দেখো এখানে, তাহলে আমাদের কোন দুটো কোণ সমান পেয়েছি, এসপিআর আরেকটা হচ্ছে পিআরএস, তাহলে অটোমেটিক এসপি সমান এসআর বলতে পারবো, কারণ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে যেহেতু এর দুটো কোণ সমান, তার মানে এসপি সমান এসআর প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তো নেক্সট 9টা, এখানে কি বলেছে, কোন বৃত্তের এসি ও বিডি দুটি জ্যা, তাহলে এখানে আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম যার আমরা কেন্দ্রটার নাম দিলাম এক্স, ওরা দেয়নি কিন্তু আমাদের উল্লেখ করার জন্য অবশ্যই দিতে হবে। এবারে দেখো এসি আর বিডি জ্যা দুটো পরস্পরকে কি করছে, ও বিন্দুতে ছেদ করেছে। এবারে এ আর বি দিয়ে যে স্পর্শক দুটো আঁকবো তারা পি বিন্দুতে ছেদ করে, আর সি আর ডি দিয়ে যে দুটো স্পর্শক আঁকবো তারা কিউ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এবারে দেখো আমাদের এখানে এটা যদি করতে চাই, এবং আমাদের আঁকা অনুযায়ী আগে বিবৃতিটা লিখে নিয়েছি, এবার এটাকে প্রমাণ করতে গেলে আমাদের কিছু অঙ্কন করতে হবে। কি, এক্স এর সাথে এ বি সি ডি এই বিন্দুগুলো যোগ করতে হবে, আর বিসিটাও যোগ করতে হবে, না তো এগোতে পারবো। তাহলে এখানে আমরা এগুলো যোগ করে দিলাম, সেটা আমরা অঙ্কনে লিখলাম। এবারে প্রমাণটায় দেখো এক্স এ এক্স বি দুটো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে দুজনেই এক্স এ পি এর উপর লম্ব বা এপির উপর লম্ব, আর এক্স বিটা বিপির উপর লম্ব। তাহলে এখানে এক্স এ পি বি যে চতুর্ভুজ, তার কি হবে, অ্যাঙ্গেল এ পি বিটা ইজ ইকাল টু 180 মাইনাস এ এক্স বি লিখতে পারবো, কারণ টোটাল কোণ 360, এই দুটো তার মধ্যে কোণ 90 ডিগ্রি হয়ে গেছে, তাই তো চতুর্ভুজে। তাহলে এই দুটো কোণের মানে পি বিন্দুতে আর এক্স বিন্দুতে যে দুটো কোণ পড়ে থাকছে তাদের সমষ্টি 180, তাহলে একজনকে আরেকজনের হিসেবে লিখতে গেলে 180 মাইনাস সেটা লিখতে হবে, পরিষ্কার। এবারে এবি চাপ, এই যে এখানে এবি যে চাপটা আছে, এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমার এ এক্স বি, আর পরিধিস্থ কোণ কি হবে, এ সি বি। তাহলে এ এক্স বি, এই যে এ এক্স বি কেন্দ্রস্থ কোণটা টোয়াইস এ সি বি, তার মানে আমরা বলতে পারবো এপি বি ইজ ইকাল টু 180 ডিগ্রি মাইনাস এসিবি, কারণ এই যে এ এক্স টোয়াইস এসিবি, কারণ এ এক্স বি লেখা ছিল, আর এ এক্স বি মানে আমাদের বেরিয়েছে টোয়াইস এসিবি। ঠিক একইভাবে এক্স ডিটা ডিকিউ এর উপর লম্ব, এক্স সিটা সিকিউ এর উপর লম্ব, তাহলে এক্স সি কিউ ডি চতুর্ভুজে ডিকিউ সি কোণটা ইজ ইকাল টু 180 মাইনাস ডি এক্স সি। কার্সারের দিকে খেয়াল করো, বুঝতে সুবিধা হবে। তাহলে আবার এই যে ডিসি উপচাপটা, এই যে ছোট চাপটা ডিসি, এই উপচাপের উপর অবস্থিত, এখানে চাপের লিখেছি, তোমরা উপচাপ কথাটা ইউজ করবে কিংবা চাপের মধ্যে আরেকটা নাম দিয়ে তবে বলবে, তোমরা এটা জানো তো অবশ্যই এটা করবে। তাহলে ডিসি উপচাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে ডিএক্সসি, আর তার পরিধিস্থ কোণ হচ্ছে ডিবিসি। তাহলে ডিএক্সসি সমান টোয়াইস আমি ডিবিসি বলতে পারি, তাই তো, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে ডিকিউসি ইজ ইকাল টু আমরা 180 ডিগ্রি মাইনাস টোয়াইস ডিবিসি লিখতে পারি, এটাকে 2 নম্বর দিয়েছি, আর আগে যেটা বের করেছিলাম সেটা 1 নম্বর। এই যে এপিবি সমান দেখাচ্ছি আবার। তাহলে এবারে এই যে দুটো
এই দুটো থেকে আমরা বলতে পারবো, দুটোকে যোগ করে দিই যদি, এপিবি প্লাস ডিকিউসি 360 ডিগ্রি মাইনাস টোয়াইস এসিবি প্লাস ডিবিসি, তাই তো। আর এই এসিবি জায়গায় আমরা বলতে পারি কি, এখানে ওসিবি আর প্লাস ওবিসি। ক্লিয়ার? এই যে এসিবি, তার জায়গায় আমি যদি ওসিবি বলি কোনো যায় আসে না, আর ওবিসি এর জায়গায় আমরা ডিবিসির জায়গায় ওবিসিটা বলতে পারি। ঠিক আছে, ছোট করে নি। এবারে এই দুটো দেখো, এই দুটো হচ্ছে ত্রিভুজ বিওসি, কি হচ্ছে দুটো কোণ, ওবিসি আর ওসিবি। তাহলে এদের জায়গায় আমি লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস বিওসি, মানে তৃতীয় কোণটা। তাহলে দেখো সেখান থেকে চলে আসছে টোয়াইস অ্যাঙ্গেল বিওসি। বুঝতে পেরেছো জায়গাটা? ক্লিয়ার? তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল যে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস অ্যাঙ্গেল বিওসি। নেক্সট আমরা এর পরের যেটা আছে আমাদের 15.2 এর পরের অংশে করব। আশা করি তোমাদের আমি যতগুলো এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিলাম সেগুলো তোমাদের অন্যগুলো করে ফেলতে সাহায্য করবে। মনে হয় না কোনো অসুবিধে হবে। যদি অসুবিধে হয় সেটা নিয়েও আমাদের আলোচনা করা যাবে। আজকে এই অবধি।